কথা আছে, হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন। দ্য আমেরিকান সেঞ্চুরি আমার মাসে মনে হয় ইজ অন দ্য ডিক্লাইনিং ফেজ। আপনার নেম, ফেম, পাওয়ার, এনিথিং ইট গোজ আপ মাস্ট কাম ডাউন। আমাদের কাছে যখন প্রশ্ন করে যুদ্ধে কে হারবে কে জিতবে, তা আমি বলি যে এই যুদ্ধে ইরান হারবে না আর আমেরিকা জিতবে না। সেই বিষয়ে কথা বলার জন্য একজন চমৎকার ভূ রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার আমাদেরকে আজকে শিখাবেন। দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা ওনার। বাংলাদেশ নেভিতে যখন রিটায়ার করেন অ্যাজ আ কমোডর র্যাঙ্কটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সমমর্যাদার। বাংলাদেশ নেভিতে কাজ করার পাশাপাশি ইউনাইটেড নেশনসে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এই যুদ্ধটাতে কি আমেরিকা আসলে তার সেনাবাহিনীকে ইরানের মাটিতে নামাবে কিনা? মোস্ট আনলাইকলি। যদি ইসরায়েলের সৈন্য আমেরিকার সাথে যোগ দেয় এই ইরানের গ্রাউন্ড ট্রুপসে, ওয়ার ক্যালকুলাস উইল চেঞ্জ কমপ্লিটলি। 1000টা প্লেন দেন আর 1000টা মিসাইল মারেন, ইউ ক্যান ফ্ল্যাট দ্য ট্রেন, সবকিছু ভেঙে চুরে তসমা ধ্বংস করে দিতে পারেন, কিন্তু রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালা বদল সেটা ঘটবে না যতদিন আপনি ট্রুপস অন গ্রাউন্ড করেন। তারা মনে করছিল যে খামেনিকে মেরে ফেলে মানে সব ভেঙে চুরে পড়ে যাবে, বাট ইট ডিডন্ট হ্যাপেন। এবং খামেনি শহীদ হওয়ার পরে মনে হচ্ছে যেন দেশটা আরো ইউনাইটেড হয়েছে আন্ডার ওয়ান। এবং এটা অনেক অ্যানালিস্টই বলেন ইটস আ বিগ মিস্টেক ফর আমেরিকা। আপনি দেখেন এই যুদ্ধের পরে দ্য মিডল ইস্ট উইল বি কমপ্লিট মিডল ইস্ট, সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্য টাইম। পডকাস্ট স্পন্সর স্টার কানেক্ট। স্টার কানেক্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যাদের সাথে কল্পনাও করতে পারেন না যোগাযোগ করার, তাদের সবাইকে আপনি পাচ্ছেন, আমি সহ। এবং আমি শিওর আপনি কমেন্টের ডেসক্রিপশনে যখন আপনি অ্যাপ এবং ওয়েবসাইট ভিজিট করবেন, ইউ উইল বি অ্যামেজড যে এত চমৎকারভাবে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছে স্টার কানেক্ট। আপনার সাথে এখন গল্পটা খুবই জরুরি, কারণটা হচ্ছে কি পৃথিবীর অবস্থা কমপ্লিটলি এলোমেলো ইরান আমেরিকা ইসরায়েল ওয়ার নিয়ে। আপনার অভিজ্ঞতা এবং গবেষণায় কি বলছে যে এটা কি আসলে স্বল্পমেয়াদী হওয়ার সম্ভাবনা বেশি নাকি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা বেশি? অ্যাকচুয়ালি ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে পৃথিবীরা কিন্তু একটা ঘটনাবহুল পৃথিবীতে পরিণত হয়ে গেছে। তিনি ক্ষমতা নেওয়ার পরপরই এই গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করবেন, কানাডাকে 51st স্টেট হিসেবে ঘোষণা করবেন, পানামা খাল নিবেন, একটা পর একটা কিন্তু লেগেই আছে এবং দ্য ওয়ার্ল্ড ইজ ইন টার্ময়েল। তো লাস্ট ইয়ার সবচেয়ে বড় ইভেন্ট যেটা হলো 12 দিনের আমেরিকা ইসরায়েল এবং ইরান যুদ্ধ, এবং আলটিমেটলি এটা শেষ হলো আমেরিকার বাংকার বাস্টার ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিজে বিটু বম্বিং। হ্যাঁ, বিটু বম্বিং এর পরে এটা থেমে গেল। এরপরে এখন আবার শুরু হয়ে গেল ফুল স্কেল ওয়ার আমেরিকা ইসরায়েল এবং ইরানের মধ্যে। এবং এই যুদ্ধ কতদিন চলবে এটা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন তারা নিজেরাও জানেন না। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে বলেছিলেন যে যুদ্ধ শুরুর আগে বা যে এই যুদ্ধ 2-3 দিন চলবে। এর একদিন পরে উনি আবার শিফট করলে একটু সময়টা বাড়ালেন, 3-4 সপ্তাহ লাগবে। আর 2 দিন পরে আবার বলে যে না, ইট উইল টেক অ্যারাউন্ড 4-5 উইকস। এখন হচ্ছে যেটা এটা ইট উইল টেক কাপল অফ উইকস। আর তার যে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ইরানের যুদ্ধটা কতদিন চলবে। উনি বলছেন কোট আনকোট, I have no idea. সো যুদ্ধ কতদিন চলবে এটা ওনারা বলতে পারছেন না, অ্যাকচুয়ালি কারোর পক্ষে বলা সম্ভব না। বাট এখানে একটা বিষয় আছে, মিসাইল ম্যাথ একটা কথা আছে, কে কত তাড়াতাড়ি উইল রান আউট অফ মিসাইল তার উপর নির্ভর করবে যুদ্ধটা কতদিনে শেষ হবে। সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যার যে স্টক পাইল যেটা আছে আমেরিকা এবং ইসরায়েলের এবং ইরানের যে স্টক পাইল যেটা আছে, তাতে মনে হয় এটা বেশ কিছু সময় ধরে চলবে। যুদ্ধটা কেন শুরু হলো? গত বছর অলরেডি ইসরায়েল ইরানের হাতে শক্ত একটা বাড়ি খেয়েছে, হ্যাঁ, যেটা তারা এক্সপেক্ট করে না, যেটা আপনি অলরেডি বললেন। তারপরে তারা কেন যুদ্ধটা শুরু করলো? অলরেডি আমেরিকা, ট্রাম্প ওয়াজা অ্যাটলিস্ট নির্বাচনী ইলেকশনের সময় সে বলছিল সে একটা অ্যান্টি ওয়ার টাইম প্রেসিডেন্ট। সে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে বোর্ড অফ পিস নামের একটা নাটক করলো, হোয়াট এভার, ইসরায়েল প্যালেস্টাইন শান্তি চুক্তির নামে, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। এবং আমেরিকার ইকোনমি ইজ নট ডুইং গুড, অলরেডি $40 ট্রিলিয়ন ডেট, এবং চায়নার থেকে প্রেশার বাড়তেছে। অল ইন অল এই যুদ্ধটা আসলে কেন শুরু হইলো? এই যুদ্ধটাকে বলা হয় ইট ইজ ইসরায়েলস ওয়ার। এটা ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েল চাচ্ছিল এই যুদ্ধটা, অ্যান্ড আমেরিকা ইজ ফাইটিং ইসরায়েলস ওয়ার। ফাইটিং অ্যান্ড ফান্ডিং দুটাই করছে আমেরিকা। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট উনি একটা স্টেটমেন্টে বলেছিলেন যে যুদ্ধের কারণ সম্পর্কে, যে আমরা জানি যে ইসরায়েল ওয়াজ প্ল্যানিং টু অ্যাটাক ইরান, এবং ইসরায়েল যদি ইরানকে অ্যাটাক করে তাহলে ইরান আমাদেরকে অ্যাটাক করবে, এই জন্য আমরা ইরানকে আগে অ্যাটাক। ইললজিক্যাল আর্গুমেন্ট আপনি দেখেন, ডাজন্ট মেক সেন্স। জিনিসটা ক্লিয়ারলি বোঝাই যায় যে এটা ইট ইজ ইসরায়েলস ওয়ার। ইসরায়েল চাচ্ছিল যুদ্ধটা। পিস অ্যাগ্রিমেন্ট তো আগে হয়েছে নিউক্লিয়ার ওয়েপনের উপর, JCPOA। সেখানে তো 5+1 5 জন পারমানেন্ট সদস্য প্লাস জার্মানি, ওরা মিলে একটা অ্যাগ্রিমেন্ট করলো
কিন্তু ইসরায়েল সেটা চায়নি। দে ডিড নট অ্যাকসেপ্ট দ্যাট এগ্রিমেন্ট। তারপর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ক্ষমতা আসলো তাকে দিয়ে ওই এগ্রিমেন্ট থেকে আমেরিকাকে ওয়ার্ক আউট করে নিয়ে গেল। আর তারপরে তো আস্তে আস্তে টার্মোইল অ্যান্ড কমপ্লেক্সিটি শুরু হলো। সেকেন্ড টার্মে যখন আসলো তো ইট বিকেম মোর কমপ্লেক্স। আমেরিকাস ওয়ার, আমেরিকা হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট। ইসরায়েল হ্যাড দ্য ইন্টারেস্ট, বাট ইসরায়েল ক্যান নট অ্যালোন ফাইট এ ওয়ার এগেনস্ট ইরান। যার কারণে আমেরিকাকে দিয়ে সে যুদ্ধটা শুরু করেছে, আমেরিকাকে নিয়ে তারপরে ইনভলভ করে সে যুদ্ধটা বাধাইছে। আমরা যদি দেখি যে আমেরিকার 1980s অথবা 1990s যেই মিলিটারি এবং ইকোনমিক ডমিনেন্স ছিল, দ্যাট ইজ ডেফিনেটলি বিং চ্যালেঞ্জড। ওয়াই? বিকজ চায়না কোয়েশ্চেন আসছে, অ্যান্ড দেন তারা ভিয়েতনাম অথবা আফগানিস্তান অথবা ইরাক পরে যে কনফিডেন্সের সাথে যা কিছু করতে পারছে, ক্লিয়ারলি ইরানের সাথে তারা সেটা করতে পারতেছে না। ওই কনফিডেন্সে ওই ডমিনেন্স তারা দেখাইতে পারতেছে না ইরানের সাথে। অন টপ অফ দ্যাট তাদের ইন্টারনাল ইকোনমিক টার্ময়েল, এবং ক্লিয়ারলি ডোনাল্ড ট্রাম্প কোনো পপুলার প্রেসিডেন্ট না। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থেকে সেকেন্ড প্রেসিডেন্সি হ্যাজ বিন significantly worse in terms of his internal support and internal base. On the other hand, আমরা যদি ইসরায়েলের অবস্থাটা দেখি, দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, অ্যাগেইন গত 70 বছরে ইসরায়েলে কেউ এই ডিরেক্ট হামলা করে নাই বা করতে পারে না যেটা ইরান করতে পারছে ইন 2024, 2025 এবং 2026। ডেফিনেটলি ইসরায়েল উইল সার্ভাইভ, বাট এট দ্য সেম টাইম ইসরায়েল ক্লিয়ারলি সে যেটা মনে করছে যে আমি টপ কিছু লিডারশিপকে ফালাই দিলে আমার আর কোনো সমস্যা নাই, ঝামেলা শেষ, সেইটা আসলে ঝামেলাটা শেষ হচ্ছে না। দেখা যাচ্ছে যে বাবার পরে ছেলে আসতেছে, অথবা মিলিটারি লিডারশিপে যে কর্নেল সে ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে। তারা মনে করছিল যে খামেনিকে মেরে ফেলে মানে সব ভেঙে ঝেড়ে পড়ে যাবে, বাট ইট ডিডন্ট হ্যাপেন। এবং খামেনি শহীদ হওয়ার পরে মনে হচ্ছে যেন দেশটা আরো ইউনাইটেড হয়েছে আন্ডার ওয়ান। এবং এটা অনেক অ্যানালিস্টই বলেন ইটস আ বিগ মিস্টেক ফর আমেরিকা। এটা অনেকটা যুদ্ধতে তাদেরকে আরো উৎসাহিত করছে এবং ইউনাইটেড করছে। প্লাস হচ্ছে কি যে আমেরিকান বেজে যে পরিমাণ অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকও আমরা আসলে কখনো গত 50 বছরে অনেক কিছুই হয়েছে, কিন্তু গত 50 বছরে আমেরিকান বেজে একসাথে কেউ অ্যাটাক করবে, তারপরে সে বলবে যে আমি আসলে লাস্ট করব, মানে আমি সার্ভাইভ করে যাব, হ্যাঁ ট্রুপস আসলে আসুক, এতটুকু সাহস আমরা কাউকে দেখাইতে দেখি নাই। নট দ্যাট আমি বলতেছি এটা দেখানো মানে কিছু হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে এটা বলা যায় কি না যে গিভেন দ্য রাইজিং পাওয়ার অফ চায়না অ্যান্ড গিভেন টার্কি $1.6 ট্রিলিয়ন হিট করছে despite American sanction, 180টা দেশের ড্রোন ইয়ে করছে, and Israel is extremely unhappy with Turkey's growth, and then যা কিছু হইতেছে এখানে, সেইখানে আপনার কাছে কি মনে হয় কিনা যে আমেরিকা ইজ গ্র্যাজুয়ালি লুজিং ইটস রেলেভেন্স ইন দিস মিডল ইস্ট রিজন কম্পেয়ার টু হোয়াট ইট ইউজ টু বি 1980s to 2000? একটা কথা আছে, হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন। আপনার নেম, ফেম, পাওয়ার, এনিথিং, ইট গোজ আপ মাস্ট কাম ডাউন। ইটস এ ন্যাচারাল ফেনোমেনা। আমরা ব্রিটিশ রুল দেখেছি, যেটা বলা হতো যে ব্রিটিশের কি হলে ব্রিটিশ সাম্রাজ্যে কোনো সূর্য অস্ত যায় না, বাট এখন ও নিজের টিকে থাকার লড়াই আছে। দ্য আমেরিকান সেঞ্চুরি আমার মনে হয় ইজ অন দ্য ডিক্লাইনিং ফেজ। এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু, প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, এই দুজনের ভিতরে আমি একটা জিনিস খুব স্পষ্ট দেখতে পাই, এবং তার যে অ্যাডমিনিস্ট্রেশন যে আছে, ভেরি ক্লোজ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যারোগ্যান্স, মারাত্মক অ্যারোগ্যান্সের একটা ফ্লেভার, একটা এলিমেন্ট দেখা যায় তাদের ভিতরে। সানজুর যে ফিলোসফিক্যাল টিচিং যেটা আছে, গ্রেট জেনারেল, মানে আমি খুব ভক্ত সানজুর। মিলিটারি কমান্ডারদের অ্যারোগ্যান্সটাকে যদি ইগনাইট করা যায়, ওইটা তার ফলের কারণ হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন আমি যে কোনো দেশে যে কিছু করতে পারি, দ্যাট ইজ সার্টেনলি দ্য সিম্বল অফ অ্যারোগ্যান্স। এই অ্যারোগ্যান্সটাই কিন্তু ফলের কারণ হয়ে দাঁড়াবে। আপনি দেখেন এই যুদ্ধের পরে দ্য মিডল ইস্ট উইল বি কমপ্লিট মিডল ইস্ট। আমেরিকান ডমিনেন্স তারা কতখানি মেনে নিবে, কতখানি তারা এই আমেরিকার ইনভেস্টমেন্ট ওখানে বাড়াবে, এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে, হতে বাধ্য। কারণ ইটস আ বিগ লেসন ফর দ্যাম, ফর আদার কান্ট্রিজ অলসো। সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্য টাইম। বাট ওই একজনের ডমিনেন্স চিরদিন থাকে না, সেঞ্চুরি চেঞ্জ হয়। এটার যে ইকোনমিক টার্মোয়েল পুরো পৃথিবীতে ছড়ায় যাবে, সেই টার্মোয়েলটা কি এখন মিডল ইস্টার্ন কান্ট্রি অর আমেরিকা অর চায়না এরা সবাইকে নিতে চাবে এই ইকোনমিক প্রেশারটা? যুদ্ধ যখন বাধার আগে ইরান সার্বিক পরিস্থিতির জিওপলিটিক্যাল সিচুয়েশনটা তারা দে হ্যাভ স্টাডিড এ লট। তারা ইরাক যুদ্ধটার কমপ্লিট স্টাডি করেছেন, তার আফগানিস্তান যুদ্ধটা 20 বছরের ঘটনা সেটা তারা স্টাডি করে তারা তাদের নিজের ডিফেন্সিভ স্ট্রাকচারটাকে সেট করেছে। তো সেই হিসাবে ইরান উইল এন্ডিওর। আমি জিনিসটাকে এইভাবে বলি, এই একটা যুদ্ধ যেটা ইরান ক্যান সার্ভাইভ, ইরান ক্যান লাস্ট ফর লঙ্গার ডিউরেশন। আপনার কাছে কি মনে হয় এটার যে যদি যুদ্ধটা লম্বা হয়, এটার যে ইকোনমিক প্রেশার অলরেডি মানডে মর্নিং এ $110-120 পার ব্যারেলে চলে গেছে, এবং এটা শিওরলি যদি 1-2 মাস চলে এটা $200 পার ব্যারেলে চলে যাবে, উইচ মিনস টোটাল পৃথিবীর ইকোনমি, ইনফ্লেশন, এটা একদম ইকোনমিক প্রেশারটা হবে অনেক। ধরে নিলাম যে যারা যুদ্ধ করতেছে তাদের আসলে বা লস অফ লাইফস নিয়ে কোনো চিন্তা নাই, বাট ইকোনমি নিয়ে ডেফিনেটলি সবাইকে চিন্তা করতেই হয়, সেই প্রেশারটা সবার গায়ে লাগে। এবং আমেরিকাতেও এই যুদ্ধটা
ইন্টারনালি যথেষ্ট বিতর্কিত। ইরাক অথবা আফগানিস্তান যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার লেগাসি মিডিয়া যেভাবে সাপোর্ট করছে সেই সময়ের বুশ অথবা আপনার হিলারি ক্লিন্টনকে, সেই জায়গা থেকে এখন মনে হচ্ছে আমেরিকা অনেক বেশি একটা দ্বিধার মধ্যে আছে যে এই যুদ্ধটা আমরা কেন শুরু করলাম, ঠিক হইলো কিনা, লম্বা ঠিক হচ্ছে কিনা। সো দেয়ার আর সাম টেনশনস, ইন্টারনাল টেনশনস। আবার অন দ্য আদার হ্যান্ড নেতানিয়াহুর আপনার তার এগেনস্টে তার জেলে যাওয়ার মতো তার কোর্টে তার বিরুদ্ধে মামলা আছে এবং তারও একটা ইলেকশন আসতেছে ইসরায়েলে। তো অল ইন অল এই যুদ্ধটা যদি লম্বা হয়, এটা কি আসলে সব স্টেক হোল্ডাররা চাবে কিনা যেটা লম্বা হোক? দেখেন, সব স্টেক হোল্ডাররা চাইলো কি চাইলো না সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে ইসরায়েল কি চায়, আমেরিকা সেটাই করবে। 12 দিনের যুদ্ধ যেটা হয়েছে জুন মাসে গত বছরের, তো ওটার উপর আমি একটা আর্টিকেল লিখেছিলাম। সেখানে যখন যুদ্ধটা শুরু হয়, নেতানিয়াহু বা ইসরায়েল যদি চায় যে ট্রাম্পকে যে নাও ইউ জয়েন দ্য ওয়ার, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ওটাকে ইগনোর করতে পারবেন না। আলটিমেটলি তাই হয়েছে। 12 দিনের মাথায় যখন ইসরায়েল ওয়াজ ফেসিং দ্য ম্যাক্সিমাম প্রেশার ফ্রম ইরান, তখন কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারভেন করলো উইথ B2 বম্বিং। তারপর যুদ্ধটা সাবসাইড হয়ে গেল বা থেমে গেল। আর ইকোনমিক ইম্প্যাক্টের কথা যেটা বলি, এখানে এক্ষেত্রেও সবচেয়ে বেশি, সব দেশই কম বেশি অ্যাফেক্টেড হবে গ্লোবালি। আমাদের মতো ছোট দেশ যেগুলো আছে তারা সবচেয়ে বেশি হার্ড হিট হবে। সেটা স্পেশালি আমাদের জ্বালানির ক্ষেত্রে তো অবশ্যই, তার সাথে রিলেটেড অন্য সব বিষয়গুলো আছে। আজকের জামানায় ইলেকট্রিসিটি আপনি একটু ছাড়া কি চিন্তা করতে পারেন? নাথিং। দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, এভরিথিং ইজ শাট ডাউন। আমাদের মতো ছোট দেশগুলো বেশি অ্যাফেক্টেড হবে। তবে ইরান প্রথমে যেটা বলেছিল যে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিয়েছে, পরে আবার তার দেখে এটাকে খুলে দিয়েছে, বলেছে যে না, তারা পুরোপুরি হরমুজ প্রণালীকে বন্ধ করেনি, কিন্তু আমেরিকান এবং ইসরায়েলি তেলবাহী জাহাজ যেগুলো থাকবে সেগুলো হরমুজ প্রণালী থেকে চলবে না। তো সেক্ষেত্রে যেহেতু খুলে দিয়েছে, হোপফুলি আমাদের এই যে অয়েল সাপ্লাই চেইন সেটা খুব সহসাই কাজ করবে। কিন্তু যুদ্ধের ইনিশিয়াল ফেজে যে এই গালফ কান্ট্রিগুলো যে পোর্ট ফ্যাসিলিটিস, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার যে ছিল, দোজ আর ড্যামেজড। তো সেক্ষেত্রে ওইগুলোকে রিপেয়ার করে এই সাপ্লাইটা কত তাড়াতাড়ি রিস্টোর করতে পারবে। যেমন কাতার তার এলএনজি প্রোডাকশন বন্ধই করে দিয়েছে, হিট হয়েছিল। সৌদি আরবের আরামকোর রিফাইনারি যেটা লার্জেস্ট রিফাইনারি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হয়েছে অ্যাফেক্টেড, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন ওইগুলোকে রিপেয়ার কত তাড়াতাড়ি তারা প্রোডাকশনে আসতে পারবে তার উপর নির্ভর করবে যে তেলের দামের ফ্লাকচুয়েশন এবং ওভারঅল ইকোনমি ইম্প্যাক্টটা কি হবে তার উপর নির্ভর করবে। তবে আমাদের মতো ছোট দেশগুলো যারা আছে তাদের নিশ্চয়ই সব সরকারি তাদের অল্টারনেটিভ কি হতে পারে বা ব্যবস্থাটা কি থাকা উচিত, তারা নিশ্চয়ই দে হ্যাভ ওয়ার্কড ইট আউট এন্ড দে আর ওয়ার্কিং ইট আউট। যুদ্ধ নিয়ে 2টা বই লিখছিলাম, আপনি রেগুলারলি নিউজ পেপারে আপনি লেখেন অ্যাবাউট সাম্প্রতিক যুদ্ধ বিষয়ক ঘটনা, পার্টিকুলার মিডল ইস্ট কেন্দ্রিক। এখন পর্যন্ত যত কিছু হয়েছে এর মধ্যে ইরানের যে রেজিলিয়েন্স এবং আক্রমণ, ইরান আমেরিকান বেসগুলোতে আক্রমণ করলো এবং অনেকগুলো আমেরিকান বেস, ইরান যেভাবে ইসরায়েলকে আক্রমণ করলো, ইরান যেভাবে যত জায়গায় আক্রমণ করছে, ইভেন আমেরিকার বিভিন্ন শিপে তারা আক্রমণ করছে, এটা কি আপনার কাছে সারপ্রাইজ করে যে তারা এতটা অল্প সময়ের মধ্যে তারা দে কুড রিকালেক্ট অ্যান্ড দে কুড ফাইট ব্যাক অথবা রিটালিয়েট? হ্যাঁ, ইট ইজ সারপ্রাইজিং। এবং আমি যেটা বলি, প্রথমে যেটা বলেছি, আমি সবসময় বলি, ইরানিয়ানস আর ভেরি রেজিলিয়েন্ট। দে আর ব্যাটেল হার্ডেন্ড পিপল, মানে যুদ্ধে তারা অভিজ্ঞ হয়ে গেছে। তাদেরকে ইনফ্যাক্ট অভিজ্ঞ বানানো হয়েছে। ইরাক ওয়ার ইম্পোজ করে দিয়ে তাদেরকে একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। এরপরে কন্টিনিউয়াস স্যাংশনে রেখে তাদেরকে বাধ্য করা হয়েছে টু বিকাম রেজিলিয়েন্ট, টু ক্রিয়েট দেয়ার ওন ডিফেন্স। সবকিছু এগুলা করানো হয়েছে তাদের। 12 দিনের যুদ্ধে ইসরায়েল যেটা করেছে, দ্যাট ওয়াজ এ মাস্টার স্ট্রোক। প্রথম স্ট্রাইকে সারপ্রাইজ, যেটা এটাকেই টপ টিয়ার লিডারশিপ, এয়ার ডিফেন্স সিস্টেম, অনেক কিছু তারা ধ্বংস করে দিয়েছে। দ্যাটস এ মাস্টার স্ট্রোক। এবং ইরান বুঝতেও পারেনি। বাট ইরানের যে রিকভারিটা, দ্যাট ইজ অ্যামেজিং। এবং নেক্সট 12 ডেজে তারা যে পরিমাণ রিয়াকশন দেখিয়েছে, ইসরায়েল সেটা চিন্তাও করেনি, আশাও করেনি। সো দ্যাটস ওয়াই at one stage নেতানিয়াহু একটু অস্থির হয়ে গেছিল টু পুল আমেরিকা ইনটু দ্য ওয়ার। দে রেসপন্ডেড উইথ B2 বম্বিং, সে আমরা জানি। এক্ষেত্রেও দেখেন নেগোসিয়েশন চলছে। 12 দিনের যুদ্ধটাও কিন্তু নেগোসিয়েশন ভেঙে যাওয়ার আগেই কিন্তু অ্যাটাকটা করছে। এটা আমি বলবো এটাকে বিট্রায়াল কাইন্ড অফ থিং। এইখানে এই প্রেজেন্ট ওয়ারের ক্ষেত্রেও যখন আমেরিকা এবং ইরানের ভিতর আলোচনা হচ্ছে, ওয়ানের ফরেন মিনিস্টার যখন বলছেন যে উই আর অ্যাবাউট টু স্ট্রাইক এ ডিল, আমি একজন ওনার যে ডিপ্লোম্যাটিক এইড যে ছিলেন তার একটা লেখা আমি পড়েছি, সেখানে বলছেন যে দ্য ড্রাফট ওয়াজ ফাইনাল, এবং 6টা মন্ট ব্ল্যাঙ্ক পেনও তারা কিনে রেখেছিলেন টু সাইন দ্য এগ্রিমেন্ট। এবং জেডি ভ্যান্সকে সে ড্রাফট এগ্রিমেন্টও দেখানো হয়েছে। যেটা একটু আগে বলেছিলাম যে জেডি ভ্যান্সের কমেন্টস ছিল ইটস এনকারেজিং। তো ওই অবস্থায় আমেরিকা কেন অ্যাটাক করলো? বিকজ ইসরায়েল ওয়ান্টেড ইট। এই জন্য তো বলা হয় যে এটা ইজ ইসরায়েলস ওয়ার, ইসরায়েলের যুদ্ধ, যেটা আমেরিকা
ফাইট করছে। ইরান অলমোস্ট 1980s এর পর থেকে যুদ্ধে আছে এবং ইরান হ্যাজ হিস্ট্রি অফ ওয়ার। সো ইরানের রেজিস্ট্যান্স পাওয়ার অনেক। ডেফিনেটলি ইরান ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে, বাট এট দ্য সেম টাইম ইরান ইসরায়েলের থেকে 70 গুণ বড় একটা দেশ এবং তার পপুলেশন 10 গুণ বেশি। ইসরায়েলের লোকজন প্লেন দিয়ে অন্য কোথাও যেতে পারে, ইরানের লোকজন আসলে প্লেন দিয়ে অন্য কোথাও যেতে পারে না। সো দে হ্যাভ নো ওয়ে টু গো, সো দে হ্যাভ নো আদার অপশন টু ফাইট, অ্যান্ড দে আর আ নেশন হু ফাইটস। দে হ্যাভ প্রডিউস ফ্যাসিনেটিং ফাইটার্স হিস্টোরিক্যালি। তো সেই জায়গাটা থেকে তার মানে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। ইরাক অথবা আফগানিস্তান থেকে ইরানের অনেক বেশি রেজিলিয়েন্ট, এবং আমরা এটাও দেখছি যে ইসরায়েল ডেফিনেটলি মিলিটারিলি আমেরিকা এবং ইসরায়েল অনেক বেশি পাওয়ারফুল, বাট এট দ্য সেম টাইম হামাস অথবা হুতি অথবা হিজবুল্লাহ কোনোটাকে কিন্তু তারা সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে নাই। তারা ডেফিনেটলি উইক করতে পারছে, নির্মূল করতে পারে নাই। এই যুদ্ধটা আসলে কিভাবে শেষ হবে? দেখেন, ইরান আমার দৃষ্টিতে ভেরি রিজিলিয়েন্ট নেশন। ইরাকের বিরুদ্ধে তারা প্রায় 8 বছর 10 বছর যুদ্ধ করলো, এবং ওই যুদ্ধটাও কিন্তু ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং চাপিয়েছে কিন্তু দ্য ওয়েস্ট। এবং ইরাককে ইউজ করে যুদ্ধটা বাঁধানোর পরে ইউ আন্ডারস্ট্যান্ড তারপর সিচুয়েশনটা কিরকম হয়। নো ওয়ান সাপোর্টেড ইরান। ইরান অলমোস্ট ফট অ্যালোন এগেনস্ট ইরাক অ্যান্ড দ্য ওয়েস্টার্ন সাপোর্ট, ইভেন মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো, তারাও ওখানে সাপোর্ট ইরানকে সাপোর্ট করেনি। সো দ্যাট ওয়ার এন্ডেড, দে লার্নড বিগ লেসন্স। এরপর কিছু সময় চলে গেল, আবার কিন্তু ইরানের পিছনে যে ওয়েস্টার্ন স্যাংশন যেটা লেগে আছে সেই 1979 সাল থেকে, যে 47 বছর 48 বছর স্যাংশন চলে আছে, এর ভিতর থেকে তারা চলে আসছে। এবং এত স্যাংশনে থাকার মধ্যেও তারা যে তাদের মিসাইল টেকনোলজি ডেভেলপমেন্টে যেটা, ইট ইজ এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং, and they have a very rich missile arsenal and missile technology. এগুলো হচ্ছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল। সো এত স্যাংশনের ভিতরে যে একটা জাতি এত দূর চলে আসছে, দে আর ভেরি রেজিলিয়েন্ট নেশন। এবং ইরানকে নিয়ে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশার কিছু কিন্তু আমরা দেখতেও পেয়েছি অলরেডি। যুদ্ধ শুরুর আগে যখন আমেরিকা যখন হিউজ মিলিটারি বিল্ড আপ করছিল, এবং অলরেডি মিডল ইস্টে তাদের সব দেশেই তাদের মিলিটারি ডিপ্লয়েড ছিল, নতুন করে এয়ারক্রাফট ক্যারিয়ার টাস্ক ফোর্স নিয়ে আসলো মেডিটেরিয়ানে এবং আরব সিতে, ইরান তো সেই মাথা নিচু করে নাই। তখন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের ভিতর থেকে একটা হতাশা চলে আসছে। হাউ কেন এখনো ইরান এত কিছু দেখার পরেও কেন ক্যাপিচুলেট করে না, কেন তারা আলোচনায় আসতেছে না, কেন তারা সারেন্ডার করছে না, মেনে নিচ্ছে না হোয়াট উই ওয়ান্ট, আমরা যেটা চাই সেটা কেন ভেনেজুয়েলার মতো এক করতেছে না, আমরা যেটা বলছি তারা কেন মেনে নিচ্ছে না? বিকজ এই ওভার দ্য ডিকেডস ইরানের যে প্রিপারেশন, যে অ্যানালাইসিস, যে রিসার্চ, দ্যাট গেভ দেম দ্য কনফিডেন্স দে ক্যান ফাইট এ ওয়ার, দে ক্যান উইথস্ট্যান্ড দ্য ওয়ার, এন্ড দে ক্যানট বি ক্যাপিচুলেটেড। এই কনফিডেন্সটা তাদের রয়ে গেছে। এখন যুদ্ধটা থামবে কিভাবে? এখন এখানে তো আমি কাউকে মধ্যস্থতাকারী হিসাবে কাউকে দেখতে পাচ্ছি না। রাশিয়াকে কি মানবে আমেরিকা মধ্যস্থতাকারী হিসাবে? না, মানবে না। চায়নাকে মানবে না। ইউএন সিকিউরিটি কাউন্সিল যেটা, ওটা তো আমেরিকা এবং ইউকে ভেটোতে প্যারালাইজড হয়ে আছে। ইট ইজ বড় পাওয়ারদের পারপাস সার্ভ করছে। তো এখানে আপনি যদি 12 দিনের যুদ্ধটা কিভাবে শেষ হলো, যখন ইসরায়েলের ট্রিমেন্ডাস প্রেসারে পড়ে গেল, আমেরিকা আসলো, বিডু বম্বিং করলো ওদের নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে, বুঝাই দিল যে ইরাকের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অবলিটারেটেড। প্রাইম মিনিস্টার নেতানিয়াহুকে বুঝালো আমেরিকা যে না, উই হ্যাভ ডান এনাফ অ্যান্ড ইট ইজ গন ফরএভার। নেতানিয়াহুকে শান্ত করলো ইসরায়েল, আমেরিকা বললো ইরাকে ঠিক আছে। ইরানও কিছু ওই যে বেজে কিছু আক্রমণ করলো, লোক দেখালো, এবং তখন ওই আমেরিকা বললো ভাই ঠিক আছে, দ্যাট ওয়াজ এন ইনফর্মাল টকস, তুমি মারছো আমিও মারছি, ঠিক আছে, শোধবাদ হয়ে গেছে, এখন আর যুদ্ধের দরকার নেই। কিন্তু ওই যুদ্ধে ইসরায়েলের একটা মাত্র ভালনারেবিলিটি প্রকাশ পেয়েছে। ইরানের যে মিসাইল ক্যাপাবিলিটি যে এত স্ট্রং, দ্যাট ক্যান রিচ ইসরায়েল, এবং তাদের যে ওয়ার্ল্ডের মোস্ট মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে পেনিট্রেট করে যে ইসরায়েলকে হিট করতে পারে, এটা ইসরায়েলের কল্পনায় ছিল না। সো যখন এই ঘটনা ঘটলো, তখন দেখলে যে আরে নিউক্লিয়ার ওয়েপনের বাইরেও তো আরেকটা থ্রেট রয়ে গেছে আমার জন্য, ওদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। এবং পরে সাবসিকুয়েন্টে এই যে আলোচনা বা নেগোসিয়েশন যেটা হলো, সেখানে আবার কিন্তু 3টা পয়েন্ট চলে আসছে। নিউক্লিয়ার তো একটা ছিল, এবার একটা মিসাইল প্রোগ্রামটা আছে, আর হচ্ছে যে প্রক্সিদেরকে কিছু সাপোর্ট দিতে পারবে না। কারণ আগে ইসরায়েলের মাথায় এটা ছিল না যে ইরানের মিসাইল প্রোগ্রাম কত রিচ হয়েছে। থামবে কিভাবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার পাওয়া বা দেওয়া ওটা ভেরি ডিফিকাল্ট। বাট আমার মনে হয় যেটা, এখানে আমেরিকার যারা মিডল ইস্ট অ্যালাই যারা আছে, স্পেশালি সৌদি আরব, দুবাই, অন্যান্য যারা আছে, কাতার, এদেরকে প্রেশারটা তৈরি করতে হবে। তারা যদি প্রেশারটা তৈরি করতে পারে, স্পেশালি অন দ্য অ্যাটাকার্স, আমেরিকা এন্ড ইসরায়েল, কারণ ইরান তো ডিফেন্ডার, অ্যাকচুয়ালি ইরান ইজ ডিফেন্ডার, ইরান ওয়াজ অ্যাটাকড অ্যান্ড দেন ইরান রেসপন্ডেড। তো মিডল ইস্ট অ্যালায়েন্স যারা আছে, এরা যদি মিনিংফুল প্রেশার ক্রিয়েট করতে পারে আমেরিকার উপরে, তাহলে যে একটা স্থিতাবস্থায় আসবে।
আদারওয়াইজ ইট উইল কন্টিনিউ ফর এ লঙ্গার টাইম। ইভেন ইরানের মিসাইল স্টক এবং স্পেশালি আপনার শাহেদ সিরিজ ড্রোন স্টক যেটা আছে তা দিয়ে তারা 3 মাস 6 মাস চলতে পারবে। দে ক্যান কন্টিনিউ দ্য ওয়ার। বাট অতদিন কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের যে ডিফেন্সিভ স্টক যেটা আছে, স্পেশালি ইন্টারসেপ্টরস অ্যান্ড লঞ্চ প্যাড যেগুলো আছে, লঞ্চার্স যেটা বলি আমরা, 3 মাস তারা সাপোর্ট দিতে পারবে না। সো আমার মতে মিডল ইস্ট অ্যালাই যারা আছে আমেরিকা, দে হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ, দে হ্যাভ টু ক্রিয়েট আপনার কাছে কি মনে হয় যে কোনো একটা পয়েন্টে হয়তো বা সৌদি, টার্কি এবং কাতার অ্যাক্টিভ হয়ে এটাকে হয়তো বা অন্যদের সমর্থনে এটা আসলে মিডিয়েশন করে ফেলবে? কারণ এই ইন্ডিকেশনটা কিন্তু মাল্টিপল টাইমস আসছে। ইরান একবার বলছে যে আমরা নেগোসিয়েশন করতে চাই না, কিন্তু আমাদের কিছু মিডিয়েটিং, উইচ মিনস কাতার, টার্কি প্রবলি, যারা আসলে এখানে মাঝখানে কথা বলতেছে। অলরেডি সৌদি আরব এবং কাতার ইন্ডিকেট করছে আমেরিকাকে অফিসিয়ালি যে আমরা আসলে আমাদের যে ইনভেস্টমেন্টের কমিটমেন্ট সেটা আমরা ডাইভার্সিফাই করার চিন্তা করতেছি, বিকজ অফ আমাদের এই যুদ্ধের জন্য আমরা আমাদের আদার প্রায়োরিটিস তৈরি হয়েছে। এমন তো হইতে পারে যেটা গত বছর 12 দিনের ছিল 2025-এর জুনে, সেটা হয়তো বা এইবার মেবি 24 দিন বা 30 দিন হবে, বাট একটা পয়েন্টে হয়তো বা সব পার্টি মনে করবে যে এটা আর আমাদের জন্য স্ট্রেচ করাটা ওয়াইজ হচ্ছে না। এক্স্যাক্টলি। আমি যেটা একটু আগে বললাম, যেটা এই প্রেশারটা মিডল ইস্ট থেকে করতে হবে এবং আমার বিশ্বাস তারা মিনিংফুল একটা প্রেশার তৈরি করতে পারবে। কিভাবে হতে পারে? প্রত্যেকটা দেশে আমেরিকান বেস আছে, এই বেসগুলো তারা ইউজ করছে টু অ্যাটাক ইরান। তার ফলে কি হয়েছে, এই বেসগুলো থেকে যখন অ্যাটাক তারা লঞ্চ করছে, ইরানকে প্রত্যেকটা বেসের মধ্যে তার রিসোর্স ডিস্ট্রিবিউট করতে হয়েছে। আদারওয়াইজ এই বেসগুলো যদি ইরানকে অ্যাটাক না করতো, ইরান এই পুরো রিসোর্সটাই ইসরায়েলের উপরে এমপ্লয় করতো, তখন ইসরায়েলের পজিশনটা আরো খারাপ হতো। তো মিডল ইস্ট কান্ট্রিজগুলো যেটা করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকাকে প্রেশার দেওয়া, ইউ স্টপ ইট, আদারওয়াইজ তুমি আমার এখান থেকে তোমার যে মিলিটারি বেস যেগুলো আছে সেগুলো আমি ক্লোজ করে দিব। দিস কান্ট্রিজ ক্যান ক্লোজ দেয়ার এয়ার স্পেস, তাদের যে এয়ার স্পেস আছে আমেরিকা এবং ইসরায়েল যেটা ক্লোজ করে দিতে পারে, ইনভেস্টমেন্ট উইথড্রলের জন্য প্রেশার দিতে পারে। দে হ্যাভ দ্য টুল, আমেরিকার উপরে প্রেশার তৈরি করার জন্য টুল তাদের হাতে আছে, বাট ডিপেন্ডস হাউ স্মার্টলি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি দে ক্যান এমপ্লয় দিস টুলস। এরা যদি মধ্যস্থতা করে, ইরান এখন চাবে একটা রেসপেক্টেবল নেগোসিয়েশন। যুদ্ধের আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম, আই ওয়াজ সারপ্রাইজড যে ওই যে ড্রাফট এগ্রিমেন্ট যেটা হয়েছে সেখানে ওমান কুড অ্যাড ওয়ান ওয়ার্ড যেটা ইরান আগে কখনোই রাজি হয়নি। নেভার একটা শব্দ ওই ড্রাফট এগ্রিমেন্টে অ্যাড করতে পারছে, নেভার টু হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন। বিশাল একটা জিনিস কিন্তু ওনারা অ্যাচিভ করে ফেলেছিলেন। এবং জেডি ভ্যান্স যখন ওই ড্রাফট এগ্রিমেন্টটা তাকে দেখানো হয়েছিল, হি সেড ইটস ভেরি এনকারেজিং, বাট আলটিমেটলি অ্যাকচুয়ালি ইসরায়েল তো ওই এগ্রিমেন্ট চাচ্ছেন। আপনি যদি দেখেন 1993 সাল থেকে অসলো পিস অ্যাকর্ড, যেখানে টু নেশন থিওরির বিষয়টা বলা হয়েছে, ওখান থেকে এই পর্যন্ত প্যালেস্টাইন রিলেটেড যতগুলো পিস এগ্রিমেন্ট, ইভেন ইরানের সাথেও জেসিপিওএ সবকিছু, কোনো একটা পিস এগ্রিমেন্ট ইসরায়েল সাপোর্ট করেনি। অ্যান্ড দে ইউজড আমেরিকা। এই সবগুলোকে ভন্ডুল করার জন্য তারা সবসময় আমেরিকাকে ইউজ করছে। দে ক্যান ইউজ, দে হ্যাভ দ্য পাওয়ার to exert pressure on the US administration. ইরান যখন রেসপন্ড করলো, ইরান কেন মিডল ইস্টার কান্ট্রিগুলোকে ফার্স্ট অ্যাটাক করলো, বা ওইটা আমেরিকান বেসে অ্যাটাক করলো? And that's very interesting. এটা নিয়ে অনেক ধরনের কথা এবং ডিবেট আছে। দেখেন, আমি গিভ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ইউএইতে আমেরিকার মিলিটারি বেস আছে। ইরান অ্যান্ড আমেরিকা এই দুজন হচ্ছে শত্রু, এবং শত্রুর ঘাঁটি আছে ইউএইতে। এই ঘাঁটি থেকে ইরানকে যখন অ্যাটাক করা হয়, হোয়াট ইরান উইল ডু, ইরানকে তার এনিমির যে বেস যেটা আছে, তার যে রিসোর্স যেটা আছে ওখানে, সেটাকে নিউট্রালাইজ করতে হবে। সো এই কারণে মিডল ইস্টের প্রত্যেকটা দেশে আমেরিকার মিলিটারি বেস আছে, এবং সেখান থেকে যতটুকু নিউজে দেখেছি ইরানের উপর অ্যাটাক হয়েছে। ইরান হ্যাড টু নিউট্রালাইজ দোজ বেসেস। যেমন বাহরাইনের যে রাডার স্টেশন যেটা ছিল আমেরিকার, দ্যাট ওয়াজ ইউজ টু ট্র্যাক ইরানিয়ান মিসাইলস। সো ইরান হ্যাড টু নিউট্রালাইজ দ্যাট রাডার সিস্টেম। বাহরাইনে যেটা আমরা দেখেছি। আরো আর্গুমেন্ট আছে যে তাহলে বিভিন্ন হোটেলে কেন অ্যাটাক করলো, ইউএইতে হোটেলে অ্যাটাক করেছে, তারপরে এয়ারপোর্টে অ্যাটাক করেছে। এগুলো তো সিভিলাইন ইনফ্রাস্ট্রাকচার। আমি যেটা জেনেছি বিভিন্ন মাধ্যম থেকে, মিলিটারি বেসে যখন অ্যাটাক হচ্ছিল, ইউএস ট্রুপস তারা বিভিন্ন হোটেল এবং এয়ারপোর্ট এই ধরনের যে সিভিলাইন ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে শেল্টার নিয়েছে। সো এনিমি যখন এক জায়গায় শেল্টার নেয়, তো সেই হিসাবে দোজ বিকামস এ টার্গেট ইন দ্য ওয়ার। দিস ইজ হাউ থিংস হ্যাড হ্যাপেন। তারপরও ইরানিয়ান প্রেসিডেন্ট উনি তার নেইবারিং কান্ট্রিজগুলোর কাছে ক্ষমা চেয়েছেন ফর দ্য অ্যাটাক। তাদের টেরিটরিতে যে মিলিটারি বেসগুলো অবস্থান করছিল সেখানে অ্যাটাক করার জন্য ওনারা ক্ষমাও চেয়েছেন, এবং উনি বলেছেন যে ওখান থেকে যদি ভবিষ্যতে কোনো অ্যাটাক না হয়, ইরান আর ওই দেশগুলোর উপরে কোনো অ্যাটাক করবে না। দিস ইজ হাউ থিংস মুভ। পেজেশকিয়ান ইরানের যখন সে বলতেছিল যে আমরা আরব কান্ট্রি বা নেইবারদের কাছে আমরা সরি অ্যান্ড সো অন, ওই সময়ও কিন্তু আসলে ওরা ওই আমেরিকান বেজে অ্যাটাক করতেছিল, সম্ভবত কাতারের অথবা ওমানের। এখানে কি সর্ট অফ এখানে একটা কি কোঅর্ডিনেশন আছে যে হ্যাঁ, মানে
ইরান বলতে যাচ্ছে আরব কান্ট্রিগুলোর সাথে যেন আমরা সম্পর্কটা আরো খারাপ না করি, বাট এট দ্য সেম টাইম আমাদের কিছু করার নেই, আমেরিকান বেজে মারতে হবে আমাদেরকে। তাদেরকে ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং কিছুটা এরকম হইতে পারে। পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন এই দুঃখ প্রকাশ করলেন বা ক্ষমা চাইলেন, তখন মিডল ইস্ট কান্ট্রিজ যেগুলো আছে তাদের উচিত ছিল এটাকে রেসিপ্রোকেট করা। রেসিপ্রোকেশনটা কিভাবে হতে পারে? একটা হচ্ছে যে আমেরিকান মিলিটারি বেস ওখানে যেগুলো আছে সেগুলোকে মানে বলে দেওয়া যে ডোন্ট অপারেট ফ্রম হিয়ার, স্টে অ্যাজ স্ট্যাটাস কো মেনটেন করতে থাকো, বাট ডোন্ট অপারেট ফ্রম হিয়ার, ডো নট অ্যাটাক ইরান। এভাবে রেসিপ্রোকেট করতে পারতো। কিন্তু সেটা যদি বলেও থাকে বা তাদের স্টেটমেন্টে আরোটা আসতে পারতো যে এখন ইরান এবং মিডল ইস্ট কান্ট্রিজগুলোর ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে বাড়ানো যায়, সেই জন্য তারা দে কুড স্টার্ট টকিং। বাট আমেরিকাকে যদি বলেও যে তোমরা এখানে বেস অপারেট করবে না, যেখানে আছো স্ট্যাটাস কোতেই থাকো, ডু নট ইউজ ইউর ওয়েপনরি, ওরা কি শুনবে? সেটা ওরা শুনবে না। আমি যেটা দেখেছি যে যুদ্ধ শুরুর আগে ইনিশিয়ালি কিছু কিছু বলেছিল কিছু কিছু দেশ নট টু ইউজ এই তাদের টেরিটরি ইউজ করতে দিবে না, বাট কে শুনে কার কথা? উই ডু নট নো তাদের সাথে সিকিউরিটি এগ্রিমেন্টটা কি আছে, সেটা তো আমরা জানি না। এই কারণে এখন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমা চাওয়ার পরেও একটা হয় কি যুদ্ধের একটা মোমেন্টাম থাকে। আমি আপনার কাছে ক্ষমা চাইলাম, ঠিক আছে ভাই, আমি আর আপনার ঘরে অ্যাটাক করবো না। এই অ্যাটাক করবো না এই ইনফরমেশনটা, এই ইনস্ট্রাকশনটা ডাউন দ্য ল্যাডার পুষতে একটা মোমেন্টামটা চলতে থাকে। সো ইট টেক্স এ বিট টাইম। হানাহানিটা বন্ধ হওয়ার জন্য একটু সময়ের লেগে যায়। তো এখন যেটা দুই একটা কিছু যে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের বিষয়টা ঘটেছে, এটা সেরকম কিছু ঘটনা হতে পারে। এখানে রাশিয়া এবং চায়নার তো ইরানের সাথে অনেক স্টেক আছে। হিস্টোরিক্যালি রাশিয়ার সাথে ইরানের একটা গভীর সম্পর্ক আছে। আবার ইরানের তেল চায়নার জন্য খুব ইম্পর্টেন্ট। চায়না একটা ক্রিটিক্যাল টাইম পার করতেছে, বিকজ চায়না এক্সপ্যান্ডিং ভেরি ফাস্ট। তারা তাইওয়ানকে ইনক্লুড করতে চাচ্ছে, সেটা যুদ্ধ করে হোক আর যুদ্ধ ছাড়া হোক। তারা সেটা 2027 টাইম লাইন দিছে। তো আপনি এখানে রাশিয়া এবং চায়নার ইনভলভমেন্টটাকে কিভাবে কতটুকু দেখতেছেন? রাশিয়া চাবে যে আমেরিকা একটা দীর্ঘমেয়াদের যুদ্ধে জড়ায় যায়, কারণ ইউক্রেনে তাকে হুকরান করা হয়েছে। ইট ওয়াজ ডেলিবারেটলি ডান যে রাশিয়াকে ওখানে এনগেজ করে রেখে দেয়া, কিপ অন ফাইটিং। তো রাশিয়া চাবে এখানে একটা দীর্ঘমেয়াদের যুদ্ধ আমেরিকা একটা দীর্ঘমেয়াদের যুদ্ধে জড়ায় যায়। চীনের রেসপন্সটা, এবং আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা এবং অ্যাসেসমেন্ট, রাশিয়া ইজ প্রোভাইডিং ইন্টেলিজেন্স টু ইরান। কারণ ইরান যে পিন পয়েন্ট, যে প্রিসিশন, যে হিট যেগুলো করছে বিভিন্ন জায়গাতে, সব মিডল ইস্ট, আরব পজিশন, ইউএস পজিশনস অ্যান্ড ইসরায়েলি পজিশনস, আমার ধারণা দে আর গিভিং এ প্রেসাইজ ইন্টেলিজেন্স ইরানকে দিচ্ছে। চায়নার রোলটা কি? চায়না ইজ নট এক্সপোজড, বোঝাই যায় না কিভাবে হাউ ইট ইজ প্লেয়িং। চায়নার বাইডু স্যাটেলাইট যেটা আছে, যেটা গ্লোবাল পজিশনিং এর জন্য ব্যবহার করা যায়, ইরান ইজ অ্যালাইন্ড উইথ দ্যাট বাইডু স্যাটেলাইট সিস্টেম। বাইডু শুধু পজিশনটাই দিয়ে না, ওখানে আরো কিছু ইন্টেলিজেন্স দে ফিড, যেটা এখনো পুরোপুরি ক্লিয়ার না কি ধরনের ইন্টেলিজেন্স তারা ফিড করে। যেমন কুয়েতের যে আমেরিকান যে F-16 যেটা কুয়েতে যেটা ডাউন হলো, ওটার ক্ষেত্রে একটা অ্যানালাইসিস দেওয়া হয় যে ইট ওয়াজ দ্য ফিড ওয়াজ ফ্রম বাইডু স্যাটেলাইট টু গ্রাউন্ড স্টেশন, ইন্ডিকেটিং দ্যাট এয়ারক্রাফট ওয়াজ এনিমি এয়ারক্রাফট, এবং কুয়েতের থেকে ওটাকে শুট করে ফায়ার নামাই দেওয়া হয়েছে। এভাবে জিনিসটাকে বলা হয়। বাট চায়না ইজ ভেরি কোয়াইট অ্যান্ড সিম্পল, এবং আমার মনে হয় চায়না ইজ অলসো হেল্পিং, সাপোজেডলি হেল্পিং ইরান, বিকজ চায়না তো ইরান ইজ এ বিগ সোর্স অফ চাইনিজ অয়েল, তারা যেটা নেয়, এবং দে আন্ডারস্ট্যান্ড যে ইরান যদি ফল করে, দ্য ফিউচার অয়েল সাপ্লাই ফ্রম ইরান, এন্ড ইফ দেয়ার ইজ এ রেজিম চেঞ্জ, যেটা আমেরিকান প্রো আমেরিকান রেজিম, বাট আমেরিকা চুজেন রেজিম যদি ওখানে আসে, দ্য ফিয়ার, চায়না হয়তো ভয় করবে যেটা তাদের অয়েল সাপ্লাই হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ইফ দ্যাট হ্যাপেন্স, দুইটা সোর্স, ভেরি লার্জ সোর্স, Venezuela is already gone, Iran, it is gone. If it is gone, they will be in great trouble. So say they will support, এবং চাইনিজ ফরেন মিনিস্টার স্টেটমেন্টে বলেছেন যে they will support the territorial integrity and sovereignty of Iran. এবং এই সেম কথাটা তারা বলছিল ওই অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের ব্যাপারে। পাকিস্তানের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কথাটা বলেছিলেন। এবং আমরা প্রথমে চায়না কিভাবে হেল্প করছে অপারেশন সিন্দুরে পাকিস্তানকে, উই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট পরে জিনিসগুলো অ্যানালাইসিসের মাধ্যমে উঠে আসছে হাউ স্মার্টলি অ্যান্ড হাউ ইন্টেলিজেন্টলি চায়না হেল্প পাকিস্তান। ওয়ান অফ দ্য কি বলবো এলিট আমেরিকান ডিপ স্টেট ওরেটার্স এবং আমেরিকান একজন ওয়ার ডিফেন্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার একটা ডিসকাশনে এটা উঠে আসছে গতকালকের অল ইন পডকাস্টে। এই যুদ্ধে আমেরিকার স্টেক কি, এটা তারা বলতেছে। এবং সেখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে আমেরিকা ইজ নট ফাইটিং ইরান, আমেরিকা ইজ ফাইটিং চায়না। অ্যান্ড হাউ ইজ দ্যাট, আমেরিকা বুঝতে পারতেছে যে তার নেক্সট ইকোনমিক ডমিনেন্স হ্যাজ টু বি ইন টেক অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড টেক। সো ওইটাতেই সে ফোকাসড, এবং ওইটাতে তার থ্রেটটা হচ্ছে চায়না। অ্যান্ড পার্টিকুলারলি ইফ চায়না 2027 কমিট করছে যে সে তাইওয়ানকে তার নিজের ভিতরে ঢুকায় ফেলবে, এবং তাইওয়ানকে হারানো উইল বি আ বিগ ব্লো টু আমেরিকাজ টেক ডমিনেন্স, যেটা তারা মেনে নিতে পারবে না।
সো এই জন্য আমেরিকা 3টা কাজ করছে। 1 নম্বর হলো সে চিন্তা করছে যে যদি আমাকে চায়নার সাথে যুদ্ধে যাইতে হয়, এই যুদ্ধের প্রিপারেশন হিসেবে আমার 3টা জিনিস আমার দরকার। সেই জায়গা থেকে সে প্রথমে যেটা করছে সেটা হচ্ছে ভেনেজুয়েলার তেলগুলো তার পক্ষে নিয়ে গেছে। সো ভেনেজুয়েলা ওয়াজ আ বিগ সোর্স অফ চিপ অয়েল ফর চায়না। অ্যান্ড দেন সেকেন্ড সে চেষ্টা করতেছে হচ্ছে গিয়ে যে ইন্ডিয়াকে তার কন্ট্রোলে আনতে, সো দ্যাট ইন্ডিয়া ইজ আউট অফ ব্রিক্স, এবং ইফ ইন্ডিয়া ইজ আউট অফ ব্রিক্স দেন যদি চায়নার সাথে আমেরিকার যুদ্ধ হয় দেন ইন্ডিয়া উইল সাপোর্ট আমেরিকা অ্যান্ড নট চায়না। এটা হচ্ছে গিয়ে তাদের একটা বক্তব্য। অ্যান্ড 3 নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে তারা যদি ইরানের অয়েল রিফাইনারি টোটাল প্রসেসটার মধ্যে একটা স্ট্রং স্টেক নিতে পারে, যে কারণে চায়না যদি ইরান থেকে তেল না পায় দেন চায়না উইল বি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন টু গো ফর আ লং ওয়ার, আর মেবি তারা হয়তো বা তাইওয়ানকে তখন আর নিতে চাবে না, বা আমেরিকার সাথে তারা যুদ্ধে তাকে তারা ভয় পাবে বা অ্যাভয়েড করতে চাবে। সো তাদের বক্তব্যটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে যদি তাইওয়ানের সাথে চায়নার যুদ্ধ শুরু হয়, যেখানে চায়না সবখান থেকে তেল পাচ্ছে, দেন আমেরিকার জন্য এটা খুবই ডিফিকাল্ট। ফর আমেরিকা টু মেক চায়নাজ লাইফ ডিফিকাল্ট, দিস ইজ দ্য স্ট্র্যাটেজিস দ্যাট বিল্ডিং আপ টু 2027, যেখানে আমেরিকা অ্যান্টিসিপেট করতেছে চায়না যখন তাইওয়ানকে নিতে যাবে তখন আমেরিকাকে হয়তো এখানে ইনভলভ হইতেই হবে, বিকজ দে ক্যানট অ্যালাউ দিস টু হ্যাপেন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? অনেকগুলো বিষয় আপনি বলে আসছেন। আমি তারপর তাইওয়ান দিয়ে একটু বলি আগে। চায়না তাইওয়ানকে জোর করে যুদ্ধ করে নিবে না। তাইওয়ান উইল ন্যাচারালি মার্জ উইথ মেইনল্যান্ড চায়না। আমার দৃষ্টিতে ইট ইজ ম্যাটার অফ টাইম। কেন বলছি? তাইওয়ানের ইকোনমিক ডিপেন্ডেন্স, টেকনোলজি ডিপেন্ডেন্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে অন চায়না। চাইনিজ মেইনল্যান্ডে অ্যারাউন্ড 1 মিলিয়ন তাইওয়ানিজ আর ওয়ার্কিং চাইনিজ মেইনল্যান্ড। সো এরা যখন দীর্ঘ সময় যাবৎ কাজ করছে, দে আর নট ফেসিং এনি ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিফিকাল্টিস, কিছুই না। ন্যাচারালি দে হ্যাভ এ পজিটিভ থিঙ্কিং আর আইডিয়া, ডেভেলপ আইডিয়া অ্যাবাউট চায়না। আর চায়না ইকোনমিক ডমিনেন্সটা যেভাবে করবে সামনের ভবিষ্যতে, তাতে আমার মনে হয় ইভেন দ্যান দ্য পিপল অফ তাইওয়ানিজ যারা চায়নায় কাজ করছে, দ্য নাম্বার ইজ ইনক্রিজিং। তারাও একসময় ন্যাচারালি চাবে যে লেটস মার্জ উইথ চায়না, উই আর দ্য সেম ব্রিড। যুদ্ধ তো করা, চায়না আমার ধারণা চায়না উইল নট ফাইট। চায়না হ্যাজ দ্য প্যাশনস, দে উইল ওয়েট। হংকংয়ের জন্য তারা 150 বছর ওয়েট করছে, তাইওয়ানের জন্য তাইওয়ানের জন্য তারা আরো 50 বছর ওয়েট করতে পারবে। দিস ইজ মাই অ্যাসেসমেন্ট। আর একটা হচ্ছে যে চায়না কখনো আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না এই মুহূর্তে। কারণটা হলো সাউথ চায়না সি বা ইস্ট চায়না সি or along the coast of China. China is very powerful, এবং to some extent it is more powerful than America, both in terms of quantity, number and the quality, technology. সব দিক ক্ষেত্রে তারা কোস্টের কাছাকাছি, অফশোরে ভেরি পাওয়ারফুল। আমেরিকা চায়নার সাথে ওই যুদ্ধে সরাসরি জড়াবে। আমি আপনার একটা অনুষ্ঠানে এখানে বলেছিলাম যে চায়না যেটা করবে আমেরিকার সাথে, এনগেজমেন্টটা যেটা হবে, যুদ্ধ যেটা হবে, ইট উইল বি ইকোনমিক ওয়ার। যেটা প্রেসিডেন্ট ট্রাম্প এই সেকেন্ড টার্মে শুরু করেছিলেন, বাট কিছুদিন শুরু করে হম্বিতম্বি করে পরে আসতে একটু হি কাম ডাউন দেখো কিছু করা যাচ্ছে না। তো চায়না ওই জায়গাগুলো বেশ স্ট্রংলি দে হ্যাভ সিকিউরড দ্য পজিশন অ্যান্ড দ্য টেকনোলজি। এই দুই জায়গাতে চায়না উইল বিট আমেরিকা। সেম এই ইরানের ক্ষেত্রেও, এই যুদ্ধের ক্ষেত্রেও চায়না যেটা করছে, আমার যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে তারা টেকনোলজি সাপোর্টে স্ট্রংলি দিচ্ছে। ইন্টেলিজেন্স কালেকশন, ইন্টেলিজেন্স ডিসামিনেশন, ইন্টেলিজেন্স গ্যাদারিং, এইগুলা বোথ চায়না এবং রাশিয়া। যার কারণে সহজে এখানে ইরানকে হারানো খুবই ডিফিকাল্ট হবে। আমি অনেক সময় এটাভাবে বলি যে এই অনেক কিছু প্রশ্ন করে যুদ্ধে কে হারবে কে জিতবে, তা আমি বলি যে এই যুদ্ধে ইরান হারবে না আর আমেরিকা জিতবে না। তাহলে কি হবে? তাহলে আমেরিকার জন্য হবে একটা ফেস সেভিং একটা এক্সিট। লেটস টক অন ফেস সেভিং এক্সিট। এগেইন আমার মিডল ইস্ট অ্যালাইজ ক্যান প্লে এ রোল। আপনার 2026-এর এপ্রিলে দের ইজ আ ভেরি প্রি স্কেডিউলড কি বলবো লম্বা সফর আমেরিকার প্রেসিডেন্টের চায়নাতে। আপনার কাছে ফার্স্ট এপ্রিলে যাবেন। জি, আপনার কাছে মনে হয় কি না দ্যাট ক্যান বি আ পয়েন্ট যখন আসলে ইরানের সাথে যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে? বিকজ ডেফিনেটলি এটা চায়নার একটা পয়েন্ট থাকবে। যা কিছুই দাবি করুক আর না করুক, ডেফিনেটলি ওয়ান অফ দ্য থিং যেটা চায়না চাবে সেটা হচ্ছে গিয়ে যে সে এই যুদ্ধটা বন্ধ করতে চাবে, তার প্রেস্টিজের জন্য, অ্যাট দ্য সেম টাইম তার ইকোনমির জন্য। এবং ডেফিনেটলি ইকোনমি আমেরিকার অনেক দাবি দেওয়া থাকবে। That's a fantastic opportunity. 1st April প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভিজিটে যাচ্ছেন, that's a fantastic opportunity. But I'm very unlikely উনি চীনকে অফার দেবেন মেডিয়েট করার জন্য যুদ্ধের বিষয়টা। It's very unlikely. মেবি চীন অফার দিবে। চীন অফার দিবে, বাট আমেরিকা ইজ আনলাইকলি টু অ্যাকসেপ্ট। কারণ এটা চীন আমেরিকার জন্য মহা কি বলবো মান সম্মানের, ইজ্জতের বিষয় হয়ে থাকবে। এই যুদ্ধ এবং অন্যান্য ইকোনমিক অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনাটা হবে, এবং এই মিটিংটা কিন্তু আমেরিকার পারসুয়েশনে কিন্তু ফিক্স হয়েছে 1st of April. আমেরিকা স্ট্রংলি পারসুইড ফর দিস মিটিং অন 1st April.
ওটা দেখা যাক যে আলোচনার পরে সিচুয়েশনগুলো, বাট টিল দেন এই যুদ্ধ থামছে না। 1 এপ্রিলের আগে যুদ্ধ থামছে না, দ্যাট ইজ ফর শিওর। আপনার কাছে কি মনে হয় যে এই যুদ্ধটাতে কি আমেরিকা আসলে তার সেনাবাহিনীকে ইরানের মাটিতে নামাবে কিনা? মোস্ট আনলাইকলি, মোস্ট আনলাইকলি। ইরাক এক্সপেরিয়েন্স, আফগানিস্তান এক্সপেরিয়েন্স, ভিয়েতনাম এক্সপেরিয়েন্স। ভিয়েতনামটা না অনেক পিছনের এক্সপেরিয়েন্স মনে করলাম, বাট আফগানিস্তান এক্সপেরিয়েন্স তো ভেরি রিসেন্ট। আফগান পপুলেশন যেরকম রিজিলিয়েন্ট তাদের ক্যারেক্টার, ইরানিয়ানস আর নো লেস রিজিলিয়েন্ট এবং স্বাধীন চেতনা। এটা কিন্তু 5,000 বছরের সভ্যতা, অ্যান্ড দে ওয়ার নেভার কলোনাইজড। তারা তো এখনো বুটস অন গ্রাউন্ড, যেটা আমরা বলি বুটস অন গ্রাউন্ড, তো তারা করতে শঙ্কিত, দ্বিধান্বিত এখনো। চেয়েছিল যে কুর্দিশদেরকে হয়তো ঢুকাবে কিনা, কুর্দিশদের দিয়ে প্রক্সিটা শুরু করে দিবে। কিন্তু রিসেন্টলি একটা ছবি দেখলাম যে ইরাকি প্রেসিডেন্টের সাথে কুর্দিশ, শিয়া, সুন্নি সবাই একসাথে, দ্য পোস্ট ফর দ্য ফটোগ্রাফ ইন দ্য সেইট উইল নট ফাইট দিস ওয়ার, আমেরিকানস ওয়ার উইল নট ফাইট। সো যে একটা যেটা অপশন ছিল যে কুর্দিশদেরকে লাগানো এই ইনিশিয়াল গ্রাউন্ড ওয়ারের জন্য, সে সম্ভাবনা নেই। আর ইরানের যে ট্রেন যেটা আছে, পাহাড় পর্বত ঘেরা বিভিন্ন কমপ্লেক্স ট্রেন যেটা আছে, ইট ইজ আনলাইক ইরান আর আফগানিস্তানের সাথে কিছুটা মিল আছে। আর মিনহোয়াল আরো ইন্টারেস্টিং হচ্ছে ন্যাটো কিন্তু এই ইরানে গ্রাউন্ড ট্রুপস কমিট করার জন্য মোটেও কোনো আগ্রহ দেখাচ্ছে না, প্রস্তুত না। এতদিন তারা যেটা করছে, আমেরিকার যুদ্ধ তার ন্যাটো করে গেছে, ন্যাটোর বিভিন্ন দেশ আমেরিকার যুদ্ধ করে গেছে, অ্যান্ড দে আর টায়ার্ড। তারা এই যুদ্ধে আর এই আমেরিকার জন্য যুদ্ধে আর জড়াতে চাচ্ছে না। তা প্রশ্ন হলো, আমেরিকা যদি গ্রাউন্ড ট্রুপস কমিট করে, শুধু কি আমেরিকা যাবে নাকি ইসরায়েলের সৈন্য আসবে? যদি ইসরায়েলের সৈন্য আমেরিকার সাথে যোগ দেয় এই ইরানের গ্রাউন্ড ট্রুপসে, ওয়ার ক্যালকুলাস উইল চেঞ্জ কমপ্লিটলি। যে লোক ইরান রেজিমের বিপক্ষেও আছে, সেও তখন ওই রেজিস্ট্যান্স ওয়ারে যুক্ত হবে। আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে ইটস ভেরি আনলাইকলি। যদি বুটস অন দ্য গ্রাউন্ড না হয়, তাহলে তো কোনোভাবেই ইরান হারবে না, কারণ ইরান হচ্ছে কি পাহাড় পর্বতের দেশ, বিশাল এক দেশ। যদি তেহরান নাও থাকে, প্রথমত গাজার থেকে তো তেহরান অনেক বড়। এক গাজায় তো ধরেন একটানা এই পরিমাণ বম্বিং করার পরেও গাজা শেষ করতে কি পরিমাণ সময় লাগছে। তাও এখন গাজাতে মানুষজন, বাচ্চারা লাইট টাইট লাগায় রমজানে ইফতার করতেছে। সেখানে যদি আমি তেহরানকে আমি যদি শুধু কম্পেয়ার করি, গাজার থেকে অনেক বড়। অন টপ অফ যদি তেহরান নাও থাকে, তারপরেও তো ইরানের তো একটা বিশাল ভৌগোলিক অঞ্চল আছে যেখানে মানুষজন থাকবে। সো যদি বুটস অন দ্য গ্রাউন্ডের অপশনটাকে আমরা ধরি ভেরি আনলাইকলি, দেন দের ইজ নো ওয়ে ইরান উইল লুজ দিস, বিকজ ইরান আত্মসমর্পণ করবে না, মারা যাচ্ছে, যাক, আমরা খেলতে থাকো। না, আমার সেটা আগে তো আমেরিকা, প্রথম কথা হচ্ছে যে এয়ার পাওয়ার দিয়ে আপনি ইউ ক্যান ডু ম্যাসিভ ড্যামেজ আপনি করতে পারেন, ইউ ক্যানট ডু দ্য রেজিম চেঞ্জ। আপনি একটা দেশকে সারেন্ডার করতে পারবেন না শুধু এয়ার পাওয়ার দিয়ে। আপনি 1000টা প্লেন দেন আর 1000টা মিসাইল মারেন, ইউ ক্যান ফ্ল্যাট দ্য ট্রেন, সব কিছু ভেঙে চুরে তসমা ধ্বংস করে দিতে পারেন, কিন্তু রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালা বদল সেটা ঘটবে না যতদিন আপনি ট্রুপস অন গ্রাউন্ড করেন, গ্রাউন্ড অকুপেশনটা না হয়, ততক্ষণ এটা হবে না। যেটা ইরাকের ক্ষেত্রে যেটা হয়েছিল। ইরাকের ক্ষেত্রে what was busy because the society was divided, but Iran is different. ইরানের সোসাইটি কিন্তু ডিভাইডেড না। কিছু আমরা প্রোটেস্ট দেখি, বাট ইজ স্মল নাম্বার। সো এই জন্য তো আমি বলি, ইরান উইল নট লুজ দিস ওয়ার। ইরান এই যুদ্ধে হারবে না, আর আমেরিকাও জিতবে না। সিচুয়েশন এরকম একটা দাঁড়াবে। যদি বাংলাদেশ ওয়ার্স্ট কেস সিনারিও ধরে, দেন বাংলাদেশ আসলে কিভাবে তার ইকোনমিকে মূলত ড্যামেজ কন্ট্রোল করতে পারে, বা কোন স্টেপগুলো নেওয়া উচিত? আমাদের ড্যামেজ কন্ট্রোলের জন্য যে আমাদের তেলের যে অল্টারনেটিভ সোর্স যেটা আছে, চায়না তো রেগুলারলি রাশিয়া থেকে তেল নেয়। সো উই ক্যান অ্যাপ্রোচ চায়না। তার যদি সারপ্লাস কিছু থাকে, ইফ দে ক্যান গিভ আস সামথিং ফর দিস, এই যে ক্রাইসিস পিরিয়ডে কিছু দিতে পারে। তারপরে ইন্ডিয়া যেহেতু নতুন করে 30 দিনের জন্য পারমিশন পেয়েছে, আমেরিকার পারমিশন পেয়েছে টু বাই রাশিয়ান অয়েল। ইন্ডিয়া কিন্তু এর আগে এই রাশিয়া তেল বন্ধ করার আগে ইন্ডিয়া যখন এই তেল রাশিয়া থেকে নিত, এখানে রিফাইন করে এই তেল আবার তারা এক্সপোর্ট করতো। সো উই ক্যান অ্যাভেল দ্যাট অপরচুনিটি। সৌদি আরবের সাথেও হয়তো কথা হতে পারে বাংলাদেশের, হ্যাঁ, হতে পারে। জেদ্দা পোর্ট ইজ ফ্রি, আমি জানি না জেদ্দা পোর্ট, ওখান থেকে হয়তো তেল পাইপলাইনের মধ্যে কিছু আসতে পারে। পার ডে $1.5 মিলিয়ন মতো তেল পাইপ থেকে আসে, সেখান থেকে কিছু আসতে পারে। সো অল্টারনেটিভ সোর্সগুলো কি আছে সেগুলো এখন থেকে একটু নক করা উচিত, ওখানে তেলগুলো আনা যায় কিনা। বাংলাদেশ সরাসরি রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, তাহলে স্যাংশনে পড়ে যাবে। ইন্ডিয়ান ওশানে ইরানিয়ান নেভিদের উপরে যে অ্যাটাকটা হইল, যেখানে ইন্ডিয়া ইনভাইট করছে, এটা একেবারে একটা মানে কোনো যুদ্ধর কোনো পরিস্থিতি ছিল না। অনেক দেশ থেকেই আসছে, ইরান থেকেও একদল নাবিক আসছে যারা আনআর্ম, এবং ইন্ডিয়ায় তারা প্রোগ্রাম করে যাওয়ার সময় একটা আমেরিকান টর্পেডো হিট করছে, এবং আমি যদি ভুল না করি প্রায়
ইরানিয়ান আনআর্মড নাবিক ওই যুদ্ধে ওইখানে মারা গেছে এবং কয়েকজন হয়তো বা শ্রীলঙ্কার শোরে তাদেরকে আহত অবস্থায় পাওয়া গেছে। এদের তো আন্তর্জাতিক আইনের ভায়োলেশন তো বলার অপেক্ষা রাখে না। বাট আমরা যদি দেখি যে ইরানের সাথে কিন্তু ইন্ডিয়ার একটা লম্বা সময়ের সম্পর্ক ছিল এক্সপোর্ট ইম্পোর্টের। ইরানের সাথে ইন্ডিয়ার সরাসরি কখনো যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে এটা কেন হইলো? ইরান তো ইন্ডিয়াকে তাদের চাবাদ পোর্টের ম্যানেজমেন্টও দিয়েছে। সো ইন্ডিয়ার সাথে ইরানের দে হ্যাড অ্যান ইকোনমিক এনগেজমেন্ট দীর্ঘদিন যাবত ছিল। তো ইন্ডিয়ার এখানে কিন্তু কিছু ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, যেটা ইন্ডিয়ান কমেন্টেটর যারা আছেন ওনারাও এটা দে হ্যাভ ক্রিটিসাইজড ইট ভেরি স্ট্রংলি। জাহাজের দেনা, যেটা ফ্রিগেট দেনা সিঙ্কিংটা নিয়ে, ওরা এসেছিল ফ্লিট রিভিউতে এবং তারা এসছে যুদ্ধের অনেক আগে, প্রবাবলি ফেব্রুয়ারির 20 বা 22 তারিখের দিকে এখানে আসছে। সো যুদ্ধের অনেক আগে আসছে। নর্মালি হয় কি, এই ধরনের সিরিমোনিয়াল ভিজিট যেগুলো থাকে, তখন একটা ফ্রিগেট বা একটা যুদ্ধ জাহাজ ফুল ওয়ার কমপ্লিমেন্টে আসে না। ফুল ওয়ার কমপ্লিমেন্ট বলতে মিসাইল টিসাইল এগারা টর্পেডো যা কিছু অ্যান্টিশিপ অ্যান্টি সাবমেরিন টর্পেডো সব কিছু এই ফুল ওয়ার কমপ্লিমেন্টে আসে না। বেসিক কিছু জিনিস থাকে যেটা তার সেফটি, পার্সোনাল সেফটি নেই, জাহাজের সেফটির জন্য যেটা পিস টাইম সেফটির জন্য দরকার, সেই পরিমাণ স্টক থাকে তাদের অ্যামুনিশন এবং আদার থিংস। তো এখান থেকে যেদিন সিরিমনি শেষ করে চলে গেল, শ্রীলঙ্কার কোস্টের 40 মাইল সাউথে দের ইজ আ টর্পিডো করার পরে যখন মিসাইল মেডে সিগন্যালটা পাস হলো, শ্রীলঙ্কা নেভি কেম আপ ফর দ্য রেস্কিউ অপারেশন। Unfortunately, Indian Navy did not show up. Indian Navy, so it's a very big Navy. It's more than a regional Navy. They should have come for assistance and rescue. কারণ ডিস্টেন্সটা কিন্তু ইন্ডিয়ান কোস্ট থেকে খুব বেশি না। আপনি যদি শ্রীলঙ্কার কোস্ট থেকে 40 মাইল সাউথে ধরেন, ইন্ডিয়ার কোস্ট থেকে কত হবে? ইট ইজ 80 বা 100 মাইলস। তো ইন্ডিয়া শুড হ্যাভ অলসো রেসপন্ডেড উইথ দ্য রেস্কিউ অপারেশন। আর যেটা বলা হয় যে এটা ফ্রিগেটটা টর্পিডো করা মানে ডুবানো হয়েছে ইন্টারন্যাশনাল ওয়াটারে। দেখেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, দিস ফ্রিগেট ইজ অ্যান এনিমি অ্যাসেট। তো সেই হিসাবে সম্ভবত দিস ওয়াজ ইন ইন্টারন্যাশনাল ওয়াটার, শ্রীলঙ্কান কোস্টাল ওয়াটার ছিল না। তো সেই হিসাবে আমার মনে হয় আমেরিকান নেভি দে অ্যাটাকড। এবং এই ক্ষেত্রে বিফোর সেইলিং ইন্ডিয়া শুড হ্যাভ গিভেন দ্য অ্যাডভাইস। ইন্ডিয়া তো টোটাল সিচুয়েশন জানে, আর ইন্ডিয়া নেভি জানে না যে, মেবি হয়তো জানে না যে আমেরিকান সাবমেরিনস আর লয়টারিং ইন দ্য ওয়াটার্স, হয়তোবা জানে না, হয়তোবা জানে। যাই হোক, দে কুড হ্যাভ গিভেন অ্যাডভাইস এই যুদ্ধের সিচুয়েশনে, বিকজ তারা জানে যে ইন্ডিয়ান ওশেন এবং আরব সাগরে আমেরিকান টাস্ক ফোর্স ইজ দেয়ার। So they could keep the ship in the harbor for certain duration till the war ends. দিয়ে রাখতে পারতো। On the other, actually ভিতরের ঘটনা তো আমরা জানি না, আমরা তো অ্যাসেস করতে পারি। On the commander যিনি আছেন, যে কমান্ডিং অফিসার যিনি ছিলেন জাহাজের, উনি হয়তো রিকোয়েস্ট করতে পারেন। আবার তার হেডকোয়ার্টার থেকে কি ইনস্ট্রাকশন ছিল সেটা আমরা জানি না, যাওয়ার জন্য ইনস্ট্রাকশন ছিল কিনা। ওভারঅল রেস্কিউ অপারেশনটা ইন্ডিয়া শুড হ্যাভ টেকেন এ লিডিং রোল রেস্কিউ অপারেশনের ক্ষেত্রে, বাট ইন্ডিয়া ডিড নট রেসপন্ড ইন দ্যাট কেস। আই ডোন্ট নো হোয়াই। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম অ্যান্ড আমরা ফিউচারে আবারও শিখবো। আপনার নতুন একটা বই আসছে, সেই বই নিয়ে ইনশাল্লাহ আমরা আবার ডিসকাস করব। মিডল ইস্টের গত 50 বছরের বিভিন্ন প্রক্সিদের উত্থান এবং পতন নিয়ে একটা চমৎকার একটা বই। সো ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা নেক্সট মান্থ ইনশাল্লাহ আমরা পডকাস্ট করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত থ্যাংক ইউ, এবং আপনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু শিখলাম। আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাওয়াত দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। বাট লেটস হোপ এই ওয়ারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আদারওয়াইজ বাংলাদেশের মতো ছোটো ছোটো দেশ যেগুলো আছে ইকোনমিক্যালি খুব এফেক্টেড হতে পারে এবং হওয়ার সম্ভাবনাই বেশি যদি দীর্ঘমেয়াদী হয়। বাট গুড নিউজ ইজ যে স্ট্রেট অফ হরমুজ, যেটা দিয়ে অয়েল সাপ্লাই লাইনটা চালু থাকে, সেটা ইরান পুরোপুরি ক্লোজ করেনি ফর আদার কান্ট্রিজ। দ্যাটস এ গুড নিউজ ফর আস।